আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অর্ণব, খুলনায় থাকি। 12 সাল থেকে ভূত FM এর সাথে ছিলাম, কিন্তু হঠাৎ যখন বন্ধ হয়ে যায় খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তাই প্রায় পুরনো এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। কিন্তু এক বন্ধুর মাধ্যমে 6-7 মাস আগে আমি জানতে পারি ভূত.com নামে একটা শো হচ্ছে, যেটার হোস্ট হচ্ছে আমাদের প্রিয় রাসেল ভাই। ভালোবাসা, আবেগ, খুশিতে অনেক কথা বলে ফেললাম। এখন মূল ঘটনায় আসি। সালটা 2018। আমি প্রাইভেট একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার ছিলাম। আমাদের কিছু টার্গেট থাকতো সেলসের ওপরে, যেটা প্রতি সপ্তাহে আমার হিসাব ক্লোজ করতে হতো। আমাদের অফিস ছিল খুলনা, ময়লাপোতা। তো ঘটনার দিন হিসাবে একটু ঝামেলা শুরু হলো। আমি কোনোভাবে ক্যাশের হিসাব মিলাতে পারছিলাম না, তাই বারবার চেষ্টা করে যাচ্ছিলাম। অবশেষে আমার কাজ হলো। ঘড়িতে দেখি রাত 1:10। তো খুলনা যারা থাকেন তারা জানেন রাত 1টা তেমন কিছু না, আর আমার বাড়ি যেতে বাইকে 15 মিনিট লাগবে। তাই ধীরে ধীরে বের হলাম। বাইরে তখন হালকা মুষলধারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি যেটা করলাম, মেইন রোড থেকে গিয়ে একটু দ্রুত যাওয়ার জন্য বসুপাড়া কবরখানার রোড ধরি। তো বলে রাখা ভালো, কবরখানার 2টা গেট ছিল। আমার যেতে হলে 2টা পার হয়ে যেতে হবে। তখনও কোনো প্যারানর্মাল কিছু হবে এসব আমি চিন্তাও করিনি। কিন্তু আমি যখন পেছনের গেটের প্রায় কাছাকাছি আসি, খুব মৃদু একটা আওয়াজ আমার কানে আসে, কোথায় যাস? খুবই অল্প সময় শুনেছি বলে তেমন একটা পাত্তা দেয়নি। কিন্তু আমি রাসেল ভাইয়া যখন গেটটা পার হই, সাথে সাথে খুবই বড় এবং বাজখাই গলায় কে যেন বলে ওঠে, বললি না কই যাস? আমি তখন হুট করে বাইক ব্রেক করে ফেলি, কয়েক মিটার সামনে গিয়ে দাঁড়াই। তারপর আমি নেমে পেছনে দেখতে যাই কে ডাক দিল। বলে রাখা ভালো, প্রতি সপ্তাহে আমি এখানে নামাজ পড়তে আসি, আব্বা এবং দাদির কবর জিয়ারত করে যাই। তাই ভেবেছি পরিচিত কেউ ডেকেছে। কিন্তু ভাইয়া, আমি যখন গেট থেকে ভেতরে তাকাই দেখি কেউ নেই। হঠাৎ একটা শীতল বাতাস কান ঘেঁষে বেরিয়ে গেল, আর শরীরের লোম দাঁড়িয়ে গেল। অনেক দূরে একটি কুকুরের খুব ভয়ঙ্করভাবে আর্তনাদ শুনতে পেলাম। প্রচণ্ড ভয় পেয়ে আল্লাহু আকবার বলে আমি বাইকের দিকে দৌড় দেই। কোনো মতে স্টার্ট দিয়ে বাসায় চলে আসি। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হয়নি। আমি বাসায় এসে সকালে ঘুমিয়ে পড়েছি। আমি রুমে গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমে যাই। তো হাত মুখ ধোয়ার জন্য আমি যখন বেসিনের ট্যাপ খুলে মুখে পানি দেই, 1বার, 2বার, 3বার যখন দিতে যাব, তখন আমার চোখ পড়ে সামনের আয়নায়। তখন যেটা দেখি সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আয়নার ভিতরে যে মানুষটি, সেটি এক দৃষ্টিতে আমাকে দেখছে এবং একটি হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করছে। একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। পরদিন 12টায় আমি জেগে উঠি। আমার বাসার সবাইকে ঘটনা খুলে বলি। তারা স্থানীয় একটি এতিমখানার হুজুরকে ডেকে নিয়ে আসে। সে শুনে বলে, আমি যখন ওই পথ দিয়ে আসছিলাম তখন খারাপ একটা জিন ওই পথ দিয়ে যাচ্ছিল। সে আমাকে দেখে ওখানে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর নাম নেয় সে তখন কিছু করতে না পেরে পিছু পিছু বাসায় চলে আসে। কিন্তু কেন যে সে আমার ক্ষতি করতে পারেনি সেটা সে বলতে পারেনি। হুজুর আমাকে পানি পড়া দেয় এবং তাবিজ দিয়ে চলে যায়। আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এই ছিল ঘটনা ভাইয়া, সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরও অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমি গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি আপনার স্টোরিটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। ভালো লাগলেই আমরা খুশি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আর আজকে আমি বলেছিলাম যে ইটস গোয়িং টু বি ভেরি স্পেশাল এপিসোড টুনাইট, এবং এই জন্যই আমি বলবো যে এখন যার ঘটনা আপনারা শুনবেন, আপনারা খালি শুনেই দেখুন এবং কেমন লাগে জানান। একটু আগে আমি দেখলাম যে একটু আগে আপনারা যে ঘটনা শুনলেন, সেই ঘটনা নিশ্চয়ই একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে ভূত FM শেষ হয়ে যে ভূত.com শুরু হয়েছে, এই খবরটা এখনও অনেকে জানেন না। কেন জানেন না? তার কারণটা হচ্ছে আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনাদের ফেসবুকের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আরও বাড়াতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটির কথা, আমাদের স্বাধীন মিউজিক অ্যাপের কথা, আমাদের ফেসবুকের কথা, এই কথাগুলো মানুষকে আরও বেশি জানিয়ে দিতে হবে। এবং জানাতে পারলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে আর কিছু করতে হবে না। আমি কিন্তু কাউকে বলছি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দরকার নাই সাবস্ক্রাইব করার, একেবারেই দরকার নাই। আপনার শুধুমাত্র শুনতে ইচ্ছা করলে শুনবেন, দ্যাটস ইনাফ ফর মি, আর কিচ্ছু লাগবে না। এইটুকু করতে পারলেই অনেক আমার জন্য। তো আমরা আশা করব যে আপনারা সেটা করবেন এবং আপনাদের ভালো যাচ্ছে আজকের সময়টা। আপনাদের সবাইকে আবারও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আপনাদের সবার আমি মঙ্গল কামনা করি, সবাই যেন সুস্থভাবে এই মাসটিকে পরিপূর্ণভাবে সিয়াম সাধনায় মগ্ন হয়ে নিজেকে নিয়োজিত করতে পারেন। সেই মানে কি বলবো যে প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি জানি না যে কতক্ষণ পর্যন্ত আপনারা সবাই টায়ার্ড, আপনারা থাকতে পারবেন। আর আমি অবশ্য অতটা চিন্তিতও না। প্রথম ইমেলটা হয়ে গেছে, দ্বিতীয় ইমেল, তারপরে অনেকেই চলে যাবেন, অর্ধেকের বেশি। তারপরে যারা আছেন আমার মতন পাগল, তারা থেকে যাবেন এবং তারা পুরোটা সময় শেষ করে তারপরে যাবেন। এবং তারা বৃহস্পতিবারেও শোনেন, শুক্রবারেও শোনেন, রবিবারেও শোনেন। মানে মাই গুডনেস, একটা শোয়ে মানে কী বলবো যে একটা এরকম একটা সময়, মানে এত বেশি সময় যে কেউ দিতে পারেন, এটা একটা আশ্চর্যের ব্যাপার। আমি কিছু কমেন্ট পড়ি। আমরা যেহেতু বড় একটা স্টোরিতে যাব এবং বড় স্টোরির মাঝখানে যেহেতু অনেকটা সময় আপনার কথা বলতে পারবো না, এবং তারপরে আপনারা অনেক আবার চলেও যাবেন। সো এটা মনে হয় রাইট টাইম যে আপনার সাথে একটু কথা বলি আমরা, এবং কথা বলে আমি দেখি যে কি লিখছেন আপনারা এবং কি আপনাদের মতামত। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ তো আছেই, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের স্বাধীন মিউজিক আপনারা লিখছেন। স্বাধীন মিউজিকের একটা প্রমোশন চলতেছে, সেটা হচ্ছে স্বাধীন ব্যবহারকারীরা 5 স্টার রেটিং দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করুন এবং আপনাদের রেটিংয়ের স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করে শেয়ার করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেবো। বা এটা যদি প্রতি সপ্তাহে চলে তাহলে বুঝতেই পারছেন যে অনেকেরই আর কোনো কিছু লাগবে না। এমডি দানিয়াল হোসেন আমাদের লিখেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করবেন কবে? ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করব না এই কারণেই যে দেখুন, আমি আপনাদের একটু আগে যারা লাইভ মিস করেছেন তাদেরকে আমি আরও একবার বলে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে সেই মিউজিক, যেই মিউজিকটা বাংলাদেশের ম্যাক্সিমাম যে সমস্ত হরর শো আপনারা শোনেন, সেই সমস্ত হরর শোয়ের মধ্যে হয় তারা ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে বাজিয়ে দেয়, যেটা ইথিক্যাল না বলে আমার কাছে মনে হয়, অথবা তারা ভূত এফএমের মিউজিকটা বাজিয়ে দেয়। হ্যাঁ, এবং ভূত এফএমের মিউজিকটা বাজিয়ে দেয়। সেটাও হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যে সেটাকে হচ্ছে এক্সক্লুসিভলি আমরা আমাদের মতন করে আমাদের নিজেদের মিউজিক হিসেবে করে নিতে, বাট সেটাতে যারা কর্তৃপক্ষ তারা রাজি হন নাই। এটা ভূত এফএম কর্তৃপক্ষ না, যারা মিউজিক যাদের হচ্ছে যাদের প্রপার্টি যাদের তারা রাজি হন নাই, এবং এই মিউজিকের ওনার যিনি তিনি রাজি হন নাই। অ্যাকচুয়ালি ওইরকম টাইপের মানে কী বলবো যে মানে এই মিউজিকটা নিয়ে অনেক ঝামেলাও ছিল, যে কয়টা ভূত এফএম মিউজিক ছিল। তো আমরা ইন্টারনেট থেকে ফ্রি 100টা মিউজিক নামিয়ে টেস্ট করে দেখতে পারি আপনাদের মাঝখানে। প্রথমভাবে সেটা হচ্ছে যে কোনটা আপনাদের ভালো লাগে, সেই টেস্টটা আমরা যে কোনো সময় করতেই পারি। কিন্তু এইটা এক্সক্লুসিভলি আমাদের বানানো, আমাদের ক্রিয়েট করা একটা মিউজিক, ভূত এফএম না, ভূত.com-এর জন্য। ভূত এফএম আমরা যে কাজটি করিনি, এটা করেছি এখানে। সো এটা হচ্ছে আমাদের নিজস্ব মিউজিক, যেটা কেউ করে না, একটা নিজস্ব জিনিস। আমরা যখনই ভূত এফএমেরও মিউজিক চেঞ্জ করেছিলাম, যখন আমরা ভূত.com-এরও মিউজিক চেঞ্জ করেছিলাম, প্রত্যেকবারই আপনারা বলেছেন মিউজিক চেঞ্জ করে দেন। মানে একটা নতুন জিনিস আমরা সহজে নিতে পারি হয়তো সবাই, কিন্তু কেউ পারি না আসলে। নতুন কোনো কিছু থাকলে আমাদের একটু ধাক্কা লাগে, একটু অভ্যস্ত হতে সময় লাগে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, হাত জোর করে অনুরোধ করব যে সেই সময়টুকু প্লিজ আমাদেরকে দিন। সেই সময়টুকু দিলেই সামনের সময়গুলো অনেক সুন্দর হবে। এই যে একটু আগে আপনি এখন আপনি আমাকে যে মিউজিকের কথাই বলবেন, যিনি লিখছেন, দয়া করে আমি আপনাকে বলছি, যে মিউজিকের কথাই আপনি বলছেন বা রেফারেন্স আপনি দিবেন যে না এইটা না, আমি এইটা ভালো লাগে, সেই মিউজিকটি প্রথম মিউজিক ছিল না।
সেই মিউজিকটি আসার পরেও এরকম অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের। আপনি পিক এনি ওয়ান, মানে যেটা হচ্ছে আপনার যেটা পছন্দ হয় আপনি বলেন যে এই মিউজিকটা, কারণ প্রথম যে মিউজিকগুলো ছিল সেই মিউজিকগুলো এখনও প্লেই করি না আমরা, বাজেই না। তার মানে আপনার যে মিউজিকগুলো শুনছেন সেগুলো আস্তে 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 আমরা নতুনভাবে নিয়ে এসেছি, এবং তখন এই মিউজিকগুলো নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কেউ আমাদের অ্যাপ্রিসিয়েট করে নাই, সবাই বলেছেন শোষণা বন্ধ করে দেবেন, এরকম হুমকিও দিয়েছেন। সো আমরা এই প্রথমবারের মতো নিজেদের মিউজিক ক্রিয়েট করেছি, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাদের যারা আমাদের সাথে আমাদেরকে একটু বুঝতে চেষ্টা করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখছি ইন অ্যাডভান্স। আর আমরা চলে যাব ঘটনায়। মেসেজ পড়তে চাইছিলাম কিন্তু অনেক কথা অলরেডি বলে ফেলেছি, সময় নষ্ট করতে চাই না। চলুন আমরা ঘটনায় চলে যাই। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর 163তম এপিসোডে আমি বলেছিলাম যে সিফাতের পরে আসছে সাবিতের ঘটনা, এবং সাবিতের ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি। আর সিফাতের যে ঘটনাটির প্রথম অংশ আপনারা শুনেছিলেন, আজকে সাবিত তার দ্বিতীয় অংশ আপনাদের জানাবেন। সো এটা একটা খুব স্পেশাল এপিসোড হতে যাচ্ছে সবার জন্য। আশা করছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আসলেই আমরা সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা পাবো, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। তবে তার আগে জানিয়ে দিই, আমি রাসেল আছি পুরোটা সময় আপনাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন আর ফেসবুকের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, অর্থাৎ প্রথম ঘটনায়, যেটি পাঠিয়েছেন সাবিত। চলুন দেরি না করে আমরা শুনে আসি সেই ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটির প্রথম পর্ব ইতোমধ্যেই আপনারা মোহাম্মদ সিফাত আলমের পাঠানো ঘটনার মাধ্যমে জানতে পেরেছেন, আর আমি এর দ্বিতীয় পর্ব পাঠানোর মাধ্যমে ঘটনাটির প্রথম অধ্যায়ের সমাপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কি ভাবছেন প্রথম অধ্যায় কেন বললাম? শুনতে থাকুন, জানতে পারবেন। ঘটনাটি কে, কখন, কোথা থেকে সংগ্রহ করেছে তা আপনারা জানেন, তাই নতুন করে আর সেদিকে যাচ্ছি না। ভেবেছিলাম কিছুদিন পর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। ঋতু পরিবর্তনজনিত কারণে জ্বর, সর্দি, কাশি এসবের জন্যই মূলত সময় নিতে চাচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম আপনাদেরকে অপেক্ষা করানোটা আসলেই অন্যায় হয়ে যাবে, তাই সবকিছু ভুলে লিখতে বসলাম। ঘটনার ভেতরে ভুল ত্রুটির জন্য আমি শুরুতেই রাসেল ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন প্রবেশ করা যাক ঘটনাটির দ্বিতীয় পর্বে। বলছেন হুজুর, সানির বাবার সেই বাড়িতে যাবার পর থেকেই সানির মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলো আমাকে বেশ ভাবিয়ে দিচ্ছিল। তাছাড়া সানির বাবার এই বাড়ির ব্যাপারে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেটাও বেশ খারাপ কিছুর দিকেই ইঙ্গিত করছে। অচেতন অবস্থাতেই মনে প্রশ্ন জাগে, তাহলে কি বাড়ির সেই বন্ধ রুম কোনোভাবে সানি বা আব্রাম কেউ খুলেছিল? রুম খুলে দেওয়ার জন্যই এমন কিছু ঘটেছে কিনা সেটা তারা বুঝতে পারছিল না, হিসাব মেলাতে পারছিল না কিছুতেই। রমিজ মিয়ার কথায় ওই রুম খোলারও কোনো আভাস পায়নি। সানির খালাতো ভাই এমন ব্যাপারে তেমন কিছুই জানতো না। তার সাথে গিয়েই আমি এই কিছুক্ষণ আগেই যা জানার জেনেছি। সেও আমার মতো চিন্তায় মশগুল, কি বলবে না বলবে, কোথা থেকে শুরু করবে, কোনো কিছুই সেও বুঝতে
বুঝতে পারছিল না। রমিজ মিয়ার বাবার সাথে আরও বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেও তেমন একটা সুবিধা করতে পারলাম না। বাড়ির ভেতরে না গিয়ে কিছু বোঝারও উপায় নেই, কেননা কারো কোনো কথা শুনে সম্পূর্ণ ব্যাপার বোঝা সহজ কাজ নয়। স্বচক্ষে না দেখে আমি সানির ব্যাপারে কোনো সাহায্য হয়তো বা করতে পারবো না। তাই রমিজ মিয়ার বাবাকে বাড়ির ভেতরে গিয়ে সবকিছু দেখে আসার ব্যাপারে জানাই, কিন্তু উনি কিছুতেই রাজি নন। বারবার শুধু সানির এই অবস্থার কথা বলে আমাদেরকে বারণ করতেই থাকেন। আমি ওনাকে অভয় দিলেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শেষমেশ সেদিনের মতো চলেই আসতে হলো। বাড়িটা আর ঘুরে দেখা হলো না। সেদিন রাতে সানির সাথে আরও কিছু ঘটনা হয়েছিল কিনা সেটা জানানোটাও খুব জরুরি, কেননা সম্পূর্ণ না জেনে কোনো কিছুর গভীরে পৌঁছানো সম্ভব নয়। সানির সাথে সেদিন তার বন্ধু আব্রামও ওই বাড়িতে এসেছিল। আমি সানির খালাতো ভাইকে আব্রামের খোঁজ নিতে বলি, আর আব্রামের সাথে দেখা করতে যাওয়াটারও ইচ্ছা প্রকাশ করি। সানির ভাই আমার থেকে 3-4 দিনের সময় নিয়ে আব্রামকে খোঁজে, কেননা সানির সাথে কথা বলে কোনো লাভ নেই। সে এখনও নিজের মধ্যে নেই। টোপ দিয়ে কাক শিকার করাই তার নেশা। কাক শিকার করে আর কাক নিয়ে বসেও থাকে। অবাক করা ব্যাপার হচ্ছে, আমি যেদিন সানিকে দেখতে যাই সেদিন ছাদে গিয়ে দেখি সানির হাতে কাঁধে অনেক বড় বড় 3টি কাক বসে আছে। পূর্ণবয়স্ক কাক যে এভাবে পোষ মানতে পারে এটা আমার অজানা ছিল। আমি সানির কাছে যেতেই কাক 3টি প্রচণ্ড জোরে ডানা ঝাপটে উড়ে যায়। সানির সাথে সাথেই আমার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকায়। মুহূর্তের মধ্যে তার চোখ রক্তবর্ণ ধারণ করতে শুরু করে। আমাকে সানি বলে, তোর জন্য এরা চলে গেছে। আমি তোর কি হাল করতে পারি জানিস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় এক্ষুনি। তুই এখানে থাকলে ওরা আমার কাছে আসবে না। এখান থেকে দ্রুত চলে যা, আর কখনো আসবি না। ভালো হবে না বলে দিচ্ছি। সানির কথাগুলো অস্বাভাবিক ছিল না মোটেই। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড পরিমাণ রাগান্বিত, কিন্তু তার কথাবার্তা ছিল কেমন শান্ত প্রকৃতির। এমন কিছুর অভিজ্ঞতা এর আগে আর কখনো হয়নি। অবাকই হলাম বেশ, কারণ সাধারণত যাদের সাথে এমন হয় বা অন্য অর্থে যাদের ওপর খারাপ কিছুর ছায়া থাকে তারা খুব রাগারাগি করে, আর তাদেরকে আয়ত্তে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সানির ক্ষেত্রে এমন কিছু দেখলাম না। সারাদিন এভাবে ছাদে থাকে সানি। সানির মায়ের সাথে দেখা করলাম। আব্রামের খোঁজ পেতে পেতে সানির ব্যাপারে তথ্যগুলো আগেই সংগ্রহ করে নেওয়ার জন্য সেদিন গিয়েছিলাম সানিদের বাড়িতে। সানির মায়ের কথাগুলো আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। তিনি বলেন, সানির আচরণ স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক। আগের তুলনায় কথাও কম বলে, আর আমার চিকিৎসার ব্যাপারেও এদিক সেদিক যাচ্ছে। তবুও কেমন যেন আমার কাছে অচেনা লাগে। কখনো মনে হচ্ছে এ আমার ছেলে নয়, কারণ আমার সাথে সে মাঝে মাঝে রোবটের মতো আচরণ করছে। হুঁ হাঁ কথা বলা ছাড়া আর তেমন কোনো উত্তর দেয় না। মাঝে মাঝে আমার জন্য নিজেই রান্না করে। ভার্সিটির ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এলে সে আগে এটা করত। এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক করা ব্যাপার অন্যটা। আমরা খেতে বসলে আমি ওকে খাইয়ে পরে নিজে খাই। মাঝে মাঝে সে সম্পূর্ণ খাবার একাই খেয়ে ফেলে। আমাকে বলে আমার জন্য রান্না করেছে, কিন্তু আমাকে না দিয়েই খেয়ে ফেলে। এই জন্যই মাঝে মাঝে মনে হয় ও আমার ছেলে সানি নয়। কিন্তু যখনই এমন মনে হয় তখনই আবার এমন কিছু করে যার জন্য আমার আবার মনে হয় এটাই আমার ছেলে সানি। আমার খুব খেয়াল রাখে। রাতে নিজের রুমে পর্যন্ত ঘুমায় না। আমার বিছানার পাশে একটা চেয়ারে বসে থাকে। আমার যা যা প্রয়োজন এনে দেয়। আমার এই অবস্থা দেখে মাঝে মাঝে চোখের পানি ফেলে। সবকিছুই স্বাভাবিক। আগে অল্প অল্প রাগ করত, এখন সেটাও করে না। তবে বাসায় কোনো মানুষ এলে তাকে আবার পছন্দ করে না। আগে বাসায় কেউ এলেই খুশি হতো, এখন বিরক্ত হয়। আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে তাহলে ছোট ভাই মনে করে মাফ করে দিয়েন। আমি জানি ওর মানসিক অবস্থা ভালো না। আমি চাচ্ছিলাম একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে ওকে নিয়ে যাব। আপনাদেরকেও চেষ্টা করতে বারণ করব না। যেটাতে আমার ছেলের ভালো হয় সেটাই হোক। আমার ছেলে ভালো হলেই ভালো, আর কিছু চাইব না আমি। সানির মায়ের কথাগুলো শুনে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু ওনার কথাগুলো খুবই বিদঘুটে লাগছিল। তবে এখানে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ কারো ওপর খারাপ কিছুর প্রভাব বা ভর করলে তার নিজের মায়ের জন্য চোখের পানি ফেলার কথা না। মানে সম্পূর্ণ ভর এখনো করতে পারেনি। আবার মনে অন্য সন্দেহ হচ্ছে, ইচ্ছে করেই সানি এসব করছে না তো? সাথে সাথেই তার সাথে কাকের বন্ধুত্বের কথা মনে হয়ে গেল। আর সেদিন রাতে সানির মায়ের সাথে দেখা করে সেই ছায়ামানবের কথাও মনে চলে এলো। সে ইচ্ছা করে এমন কিছু করছে না তাহলে? আসলে আমার মাথাটাও কাজ করছে না। আমি আজ পর্যন্ত যা দেখেছি সব কিছুই কেমন যেন বিপরীত লাগছিল।
সানির সাথে কোনো কিছুই কেমন মেলাতে পারছিলাম না। আমার হাতে শুধু এখন সানির সমস্যাই নেই, সাথে আরও দুটি সমস্যা আছে। আমি কোনো দিকেই মন দিতে পারছিলাম না। ভাবছিলাম ওই দুটি সমস্যার সমাধান দ্রুত করে ফেলতে পারলে সানির সমস্যায় মন দেয়া সহজ হবে। এমন কথায় পরে আসি। প্রায় 1 সপ্তাহ পর সানির খালাতো ভাইয়ের কোনো দেখাই নেই। মনে মনে বেশ চিন্তায় পড়ে গেলাম। আজ 9ম দিন। সানির ভাই আব্রামের খোঁজ নিয়ে এসেছে। বাইরে একটি স্থানে আব্রামের আমাদের সাথে দেখা করতে আসার কথা। আমরা নির্ধারিত স্থানে গিয়ে দেখি সঠিক সময়ের আগেই সে উপস্থিত। আব্রাম সানির এমন অবস্থা সম্পর্কে অবগত ছিল কিনা তা আমার জানা নেই। তার সাথে কথা বললেই বুঝতে পারবো যে সে কিছু জানে কিনা। তার বাসায় গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি সে সানির বর্তমান অবস্থার ব্যাপারে কিছু জানে কিনা। সে কোনো উত্তর না দেয়ায় আমি তাকে সব জানাই। আমি তাকে সব জানানোর পর লক্ষ্য করি সে বেশ ভয় পাচ্ছে। সে আমার কথা শুনে আমাকে বলে সে সবই জানে, সানির সাথে সে দেখাও করেছে, কিন্তু ভয় নাকি সে কাউকে কিছু বলেনি। আর সানির সাথে সব রকমের যোগাযোগ বন্ধের পাশাপাশি নিজেকে সবার থেকে আড়ালও করে রেখেছে। কিন্তু নিজেকে আড়াল করলেই কি সব সমস্যার সমাধান হয়? হয় না। আব্রাম জানায় সানির সাথে যেদিন দেখা করেছিল সেদিন সে প্রচণ্ড ভয় পেয়েছিল, আর তার ভয়কে আরও বাড়িয়ে দেয়া হচ্ছে কোনোভাবে। কিভাবে সেটা বলেনি। আব্রামের বাবাও বেশ চিন্তিত। সানির ভাই আব্রামের বাবার সাথে এখন পর্যন্ত ঘটা সব ঘটনাই শেয়ার করেছেন। তিনি জানতেন সানির সাথে আব্রাম কিছুদিন আগে সানির বাবার ওই বাড়িতে গিয়েছিল। তারপর থেকে সে ভয় পেতে শুরু করে। আর তাই আব্রামের বাবা আমার সাথে দেখা করতে চেয়েছেন। কারণ আমার অজানা। জানার উপায় একটাই, ওনার সাথে আমাকে দেখা করতে হবে। আমি সানির ভাইকে জানাই আমি 2 দিন পরেই যাব আব্রামের বাড়িতে। 2 দিন কেটে যায়। এই 2 দিনে কিছু ছোট ছোট ঘটনা প্রত্যক্ষ করেছে সানির ভাই। না, এগুলো তার সাথে ঘটা কিছু নয়। তাকে আমি জানিয়েছিলাম আমার বাকি 2 সমস্যা আমি সমাধান করে ফেলতে যাচ্ছি। তারই প্রেক্ষিতে কিছু ছোট ছোট ঘটনা এগুলো। এসব বলার প্রয়োজনীয়তা অনুভব করছি না। সানির ভাই আমার বদলে এই সমস্যার সমাধানের জন্য আমার বাবাকে চাচ্ছিলেন মনে মনে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কোনো উপায় তো ছিল না। আর তাই আমার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। আস্তে আস্তে তার ভরসা বাড়তে থাকে। অবশ্য এর কারণও আছে, কারণ জানবো একটু পরে। আমি সানি ভাইয়ের সাথে চলে যাই সানির বন্ধু আব্রামের সাথে দেখা করার জন্য। আব্রামের বাসায় গিয়ে আমি তার রুমে যাই। আমাকে দেখে সে কিছুটা ইতস্তত বোধ করলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তার কাছে সেদিনের ঘটনাটি জানতে চাইলে সে বলে, সেদিন রাতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। আমার এমনিতেই খুব ভালো ঘুম হয়। আমি সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করায় ক্লান্ত ছিলাম, তাই শুয়েই ঘুমিয়ে যাই। মাঝরাতে একবার প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য উঠি। আশেপাশে বেশ কিছু কাকের ডাক কাঁকা শুনতে পাচ্ছিলাম। স্বাভাবিকভাবে নেই আমি এসবে পাত্তা না দিয়ে আমি নিজের মতো এসে ঘুমিয়ে পড়ি। সকালে সানির রুমে গিয়ে মৃত কাক দেখে বেশ অবাক হই। রাতে কাকের আওয়াজ শুনেছিলাম জন্য ব্যাপারটিকে তেমন একটা সন্দেহজনক মনে হয়নি আমার। ভয় তখন লাগে যখন সানির বাড়ির রক্ষণাবেক্ষক রমিজ মিয়া এই বাড়িতে আমাদেরকে আর না থাকার জন্য জোরাজুরি করেন। আমি পুরাতন বাড়ি নিয়ে এমন রহস্যজনক অনেক কিছুই শুনেছি, তাই ভয় পাচ্ছিলাম। বাসায় এসে বাবাকে বাড়ির ব্যাপারটি বলি। বাবাও কিছুটা অবাক। জানালাবিহীন রুম, বন্ধ রুম, এসব শুনে বাবাও আমাকে সেখানে যেতে নিষেধ করে দেন। এর কয়েকদিন পর পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর আমি বেশ কিছু স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমার সামনে প্রায়ই দিনই কাক চলে আসে। কাকের চোখ থাকে একেবারে লাল। স্বপ্নটা সবসময় চাঁদনি রাত নিয়েই দেখতাম। স্বপ্নে আমি দেখতাম আমি সানির বাবার সেই বাড়িতে আছি, আর জানালা দিয়ে চাঁদের আলোয় গাছের বিভিন্ন স্থানে কাক বসে থাকতে দেখতাম। একেবারে কালো দেখা যেত, কেননা কাক এমনভাবে গাছে বসে থাকতো যে তার ঠিক অপর দিকেই চাঁদের অবস্থান থাকতো। কাকের অবয়বটা শুধু দেখা যেত, আর সাথে জ্বলতে থাকা লাল টকটকে চোখ। একটা পাখির চাউনি যে এত ভয়ঙ্কর হতে পারে তা কোনোভাবেই আমার জানা ছিল না। স্বপ্নগুলো দেখে আমি প্রতিনিয়ত ঘুম ভেঙে উঠতাম। আমি কিছুতেই এসব ভুলতে পারতাম না। সারাক্ষণ আমার মাথায় এসব ঘুরতে থাকতো। সানির সাথে এসব নিয়ে আলোচনা করার জন্য আমি তার বাসায় গিয়েছিলাম। সানি ওর মায়ের সাথে আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করেছে। ওর মা চলে গেলেও যে ও বাজে ব্যবহার করেছে এমনটা নয়। ওর মা চলে গেলে ওর মধ্যে কিছুটা পরিবর্তন হয়। ওর চোখ লাল হয়ে যায়, রাগে গজগজ করতে থাকে। আমাদের সাথে কিছুটা কথাবার্তা হয় স্বাভাবিকভাবেই।
কথা বললে মনে হয় ও আসলেই সানি, কিন্তু তার চেহারা অন্য কথা বলে। এরপর থেকে আমার ভয় বেড়ে যায়, স্বপ্ন বদলে যেতে শুরু করে। আমি স্বপ্নে দেখি আমার লাশ পড়ে আছে সানিদের বাসায়, আমাদের দেখা সেই বন্ধ ঘরের ভেতরে, আর আমার সেই লাশ জল জলে চোখে কাকগুলো ঠুকরে ঠুকরে যেন খাচ্ছে। আব্রাম আরও কিছু কথা বলার আগে আমি তাকে থামিয়ে দিই, বলি, বন্ধ ঘরের ভেতর মানে? তোমরা ওই ঘর খুলেছিলে কোনোভাবে? আব্রাম চুপ করে বসে আছে, মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছে না। আমি একটু ধমকের সুরে বললাম, কি হলো, কথা বলছো না যে? কথা বলো, তোমার চুপ থাকা তোমার জন্যই হানিকর হতে পারে, তা কি তুমি জানো না? যা জিজ্ঞাসা করলাম উত্তর দাও। আমার কথা শুনে আব্রাম মানে শুরু করলো। সাথে সাথে আব্রামের বাবা তাকে বাঘের মতো গর্জন করে ধমক দিয়ে তাকে সত্যি কথা বলতে বলে। আব্রাম কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ, আমরা দরজা খুলেছিলাম, রমেশ মিয়ার কাছে চাবি ছিল না, তাই জন্য পাথর দিয়ে আঘাত করে তালা নষ্ট করেছিলাম। সানি আমাকে বারণ করেছিল, বলেছিল বাড়ি বিক্রি করার জন্য দরজা খুলতে হবে, এটা তেমন জরুরি বিষয় নয়, জায়গা মেপেই বিক্রি করা সম্ভব। কিন্তু আমি শুনিনি। আমি তাকে বলেছিলাম ভেতরে কি আছে না আছে না জানলে বাড়ি বিক্রি করার সময় সমস্যা হতে পারে। সানি বারবার বলেছিল পরে লোক লস্কর এনে খুলবে দরজা, কিন্তু আমার জোড়াজুড়িতে সে দরজা খুলতে রাজি হয়। ওই রুমের ভেতর তেমন কিছুই নেই, একটা টেবিলের চারপাশে 4টা বেঞ্চ, আর টেবিলের ওপর কালো কাপড় দিয়ে ঢাকা, দেয়ালে কালো কাপড় জড়ানো। আমরা সেগুলো সরিয়ে দেখি কি সব নকশার মতো আঁকা। ওই দরজা আমরা যে খুলেছি রমিজ মিয়াও জানতো না। আব্রামের কথা শুনে আমি বুঝতে পারি কেন সানির সাথে এমন কিছু হচ্ছে। আমি আগেই আন্দাজ করেছিলাম দরজাটা খোলা হয়েছে, কিন্তু মনে মনে চাচ্ছিলাম আমার আন্দাজ যেন ভুল হয়, আমি যেন শুনি ওই দরজাটি খোলাই হয়নি। কিন্তু আমি যা চাচ্ছিলাম না তাই আমাকে শুনতে হলো। আমি আব্রামের রুম থেকে বেরিয়ে আসার সময় আব্রাম কান্না শুরু করে, আমাকে বলে তার ভুল হয়ে গেছে এবং এসব কিছু থেকে সে মুক্তি চায়। আমি তাকে বলি, দেখো, তোমরা যা করেছো সেটা যে কত বড় ভুল করেছো সেটা আমার ক্ষমতা থাকলে আমি তোমাদের বুঝিয়ে দিতাম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, তোমরা সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ করে নিয়ে এসেছো। ওই বাসার ইতিহাস খুব খারাপ, কালো জাদু করা হতো ওই রুমে। ওই বাড়িতে সানির দাদি স্বেচ্ছায় সানির বাবাকে বাঁচানোর জন্য জীবন দান করেছিলেন। ওই বাড়িতে সানির পরিবার ছাড়া কারো থাকার অনুমতি ছিল না, কিন্তু একটি সমস্যার জন্য সানির বাবাকে বাঁচাতে তার মাকে মৃত্যুবরণ করতে হয়। এরপর থেকে সানির বাবাও ওই বাসায় আর থাকতে পারেননি। ওই বাড়ি শয়তানের। সানির দাদা নিজে ওই বাড়ি শয়তানকে দান করেছিলেন। সানির মা মারা যাবার পর ওই কথাটি শুধু রমিজ মিয়ার বাবা আর আমি জানি। রমিজ মিয়াকে তো চেনো, ওনার বাবা আমাকে বলেছেন এই কথা। সানির দাদা ওই বাড়ির শয়তানকে দান করেছিলেন, কেননা ওই বাড়ির ওই রুমে শয়তানের বাস। ওই বাড়িতে কেউ থাকতে পারে না। সানির বাবাকে বাঁচানোর জন্য সানির দাদি মারা যাবার পর সানির বাবার কিছু সমস্যা হতে থাকে। সানির বাবার বেঁচে থাকার কথা ছিল না। তাকে বাঁচানোর জন্য হুজুরের পরামর্শে তাকে সাথে নিয়ে সানির দাদা শয়তানের সাথে চুক্তি করে। এই জন্যই সানির বাবা বারবার বলছিল তার নাম থাকলেও ওই বাড়িটি তার নয়। আমার কথা শোনার পর আব্রামের বাবা সবটা জানার জন্য আগ্রহী হয়ে পড়েন। তাকে আমি সব খুলে বলতে যাব, এমন সময় তিনি আমাকে বলেন তার বাসায় একজন লোক আসবে যার এসব জানা খুব জরুরি। উনি কিছুটা ইতস্তত বোধ করেই কথাটি বললেন। আমি তাকে কে আসবে জিজ্ঞেস করায় তিনি আমাকে অপেক্ষা করতে বললেন। আমাকে অপেক্ষা করতে বলে তিনি উঠে যান। আসার সময় আমার জন্য চা নাস্তা পাঠিয়ে দেন। আমি চায়ে চুমুক দিতে যাব, এমন সময় বাসার দরজায় ঘণ্টা বেজে ওঠে। আব্রামের বাসায় কাজের লোক দরজা খুলে দেন। কালো আলখাল্লা পরিহিত একজন ব্যক্তি, গলার ওপর দিয়ে সাদা একটি কাপড় বুকের দুই পাশে ঝুলে আছে। গলায় একটি রূপালী চেইন পরা, যার সম্মুখে লাগানো খ্রিশ্চিয়ানের ক্রস। হাতে ক্রস নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, আসসালামু আলাইকুম। আমি বেশ খুশি হলাম অন্য ধর্মের একজনের কাছ থেকে সালাম পেয়ে। আমিও খুশি হয়ে ওনাকে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আব্রামের বাসার কাজের লোক ওনাকে বসতে বলে আব্রামের বাবাকে ডাকতে চান। আমি সেই খ্রিশ্চিয়ান ব্যক্তি বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে কথা বললাম, পরিচয় দেয়া নেয়া করলাম। আব্রামের বাবা ততক্ষণে চলে এলেন। খ্রিশ্চিয়ান ব্যক্তির কাছে ইশারা করে বললেন, আপনার সামনে বসা ব্যক্তিটি একজন প্রেস্ট। তিনি আমাদের জীবন বাঁচানোর জন্য অনেক বড় অবদান রেখেছেন। খুব ভালো একজন মানুষ। ওনার কর্মদক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, থাকবেই বা কেন। আজ এই সুস্থ স্বাভাবিক জীবনের পেছনে ওনার অনেক অবদান। বলতে পারেন আমাদের পরিবারেরই একজন উনি। ফাদার বা প্রিস্টের কর্মদক্ষতা নিয়ে কেন আব্রামের বাবার সন্দেহ নেই সেই বিষয়ে তিনি আমাকে তার অতীতের একটি ঘটনা বলেন। এসব কথা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রাখে না বিধায় আমি এসব নিয়ে বাড়তি কিছু বলছি না।
প্রতিটি মানুষেরই অধিকার তার নিজ ধর্ম পালন করার, আর সেই খ্রিশ্চান ব্যক্তিটিকেও মোটেও অবিশ্বাস হয়নি আমার। অবশ্য এর কোনো কারণও নেই। যদিও আমরা ভিন্ন ধর্মের, তবুও পরস্পরের প্রতি থাকা সম্মান থেকেই এই কথাটি বলছি। সব শেষ কথা হলো, আমি সম্পূর্ণ ঘটনাটি দুজনকেই খুলে বলি। আমার কথা শুনে আব্রামের বাবার মুখ ভয়ে শুকিয়ে যায়। আব্রামের কি হয়েছে তা বোঝার জন্য আসা প্রিস্ট আব্রামের বাবাকে বলেন, আমার মন বলছে এটা অনেক বড় সমস্যা। আমি হুজুর ভাইয়ের কাছে অনুমতি না নিয়েই বলছি, সময় খুব কম, কারণ আমার বিশ্বাস উনি এ ব্যাপারে অবশ্যই অবগত আছেন। আমি চাই সানির সাথে দেখা করতে, কেননা আব্রামের এই অবস্থার পেছনে সানির বাড়ির এবং তার পরিবারের ইতিহাস একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। সানিকে সারিয়ে তুলতে পারলে আব্রাম সেরে যাবে। আব্রামের জন্য হলেও সানিকে আগে সারাতে হবে। তাই আমি হুজুর ভাইয়ের কাছে অনুরোধ করছি আমাকে সানির সাথে দেখা করতে নিয়ে যাবার জন্য। আমরা প্রত্যেকেই নিজেদের মতো চেষ্টা করলে কোনো ক্ষতি তো নেই। এতে করে কারো যদি উপকার হয় তাতেই আমাদের সকলের সফলতা। আমি কি কিছু ভুল বললাম ভাই? আমি ফাদারের কথার সাথে একমত প্রকাশ করি, কেননা আমি তো আমার চেষ্টা চালিয়ে যাবই, সাথে ফাদারও যদি চেষ্টা করেন আর তাতে যদি সানির উপকার হয় তাহলে তো এটা অবশ্যই ভালো ব্যাপার। সব দিক বিবেচনা করেই আমি ফাদারকে নিয়েই সানির বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আব্রামের বাবা যাই হয়ে যাক না কেন ওনাকে সব জানাতে অনুরোধ করেন। আমি ওনাকে কথা দিয়ে ফাদারকে নিয়ে বের হয়ে আসি। সানির বাড়িতে যাবার সময় সানির মা সানির রুমে যা যা দেখেছেন আর সানির সাথে যা যা ঘটেছে এবং ঘটছে সব ওনাকে খুলে বলি। বাড়িতে এসে ফাদার সানির মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই একা সানির রুমে গিয়ে তার সাথে দেখা করেন। সানির সাথে দেখা করে এসে তিনি আমার আর সানির মাকে বলেন, আমার মনে হচ্ছে ইতোমধ্যেই বেশ দেরি হয়ে গেছে। সব থেকে অবাক হলাম সানির চেহারায় রাগ, কিন্তু কথাবার্তা বেশ স্বাভাবিক। এটা আমার ভয়ের কারণ, কেননা এসব সচরাচর দেখা যায় না। আর এই দুটির অর্থ হতে পারে হয়তো সানির সাথে থাকা অপবিত্র শয়তান বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, নয়তো সে সানিকে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাবু করতে পারেনি। কিন্তু কোনটা সঠিক তা আমি এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কিছুদিনের মধ্যেই যত দ্রুত সম্ভব সানির ওপর একটা প্রাথমিক এক্সারসিজম করতে চাচ্ছি, আর আমি এই জন্য আপনাদের অনুমতি চাচ্ছি। ওনার কথা শুনে সানির মা বলেন তার ছেলের জীবন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তার জন্য তিনি সবকিছু করতে রাজি। আমিও কিছুটা স্বস্তি পেলাম এই ভেবেছে আমি কিছুটা সময় পাবো এখন আমার বাকি 2 কেস সমাধান করার, আর রমিজ মিয়ার বাবার সাথে আরও একবার দেখা করা দরকার সবকিছু ঠান্ডা মাথায় শুনে তা বোঝার জন্য। তাই আমি ফাদারকে বলি, আপনি 1 সপ্তাহ দয়া করে সানিকে দেখুন। আমার আরও কিছু ব্যাপারে পরিষ্কার ধারণার প্রয়োজন, আর আমার ওপর আরও 2টি পরিবার ভরসা করে আছে। তাদের সমস্যা খুব বেশি জটিল নয়। আমি সেগুলো যত দ্রুত সম্ভব শেষ করে সানির ব্যাপারে সম্পূর্ণ মনোযোগ প্রদান করব। সেই অনুযায়ী আমি কাজ শুরু করার আগে আমার এই ঘটনার আরও গভীরে যাওয়া দরকার। সেই কারণেই আমি আমার রাস্তায় সেসব জানার চেষ্টা করব বলে সানির মা ও ফাদারকে সবকিছু জানিয়ে বিদায় নিয়ে আসলাম। কিন্তু সানির সমস্যা সমাধানের আগে আমার হাতে আরও 2টি জিন ঘটিত সমস্যার কাজ রয়েছিল, যেগুলো আগে করা আমার জন্য বেশ জরুরি ছিল। প্রথম কাজটা করতে আমার প্রায় অর্ধেক দিন সময় লেগেছিল। এর পরের কাজটা ছিল 5 দিন পর, আর এর মাঝে আমি সেই কাজের প্রস্তুতি নিয়ে সানির বিষয়ে জানার চেষ্টা করি আল্লাহর গায়েবী মাধ্যমের দ্বারা। কিছু জিনিস জানতে পারি আমি। 4 দিন পার হয়ে যায়। 5 নম্বর দিন সকালে আমি আমার সকল জিনিসপত্র নিয়ে পরের কাজের জন্য বের হব। এমন সময়ে সানির খালাতো ভাইয়ের চিৎকার শুনতে পাই আমি আমার বাসার সামনে। আমি দরজা খুলে দেখি সানির ভাই হাঁপাচ্ছেন আর বলছেন, হুজুর সানির অবস্থা খুব খারাপ, হিন্দি আর সংস্কৃতিতে কথা বলেও, একদম মরার মতো ঘুমাচ্ছে, বাঁচানোকে। আমি ওনাকে শান্ত করে বলি, ভাইজান আমার একটা কাজ আছে, আমি সেটা থেকে আমার মনোযোগ সরাতে চাই না। আপনি চাইলে আমার সাথে আসুন, আমার কাজ শেষ হবার পরে আমি আপনার কথা শুনবো। সানির ভাই আমার সাথে চলে এলেন। 2 দিন ব্যাপী আমি কাজ করলাম, আল্লাহর রহমতে সফল হয়ে গেলাম। এরপর আমি সেখান থেকে সানিদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এদিকে আমার কাজ দেখে সানির ভাইয়ের আস্থা যেন আমার ওপর আরও বেড়ে গিয়েছিল, যা আমি পরে আপনাকে জানাবো বলেছিলাম। উনি আমাকে গত 7 দিনে কি হয়েছিল জানাতে চাইলে আমি ওনাকে বলি সানিদের বাসায় গিয়ে সব শুনবো। সানির খালাতো ভাইয়ের সাথে আমি সানিদের বাসায় যাই সানি ও সানির আম্মির সাথে দেখা করার জন্য। কিন্তু এবার ওদের বাসায় গিয়ে আমি যা দেখলাম সেই দৃশ্যগুলো কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল রোদ উঠলেও রোদ এই বাড়িতে আসে না। ঠান্ডা আর নিস্তব্ধ বাসা। সানির মা ভয়ে রুমের এক কোনায় বসে জিকির করছিলেন। সানির রুম বন্ধ। সানিদের বাসার ড্রয়িং রুমে একজন হিন্দু তান্ত্রিক বসে আছেন, যাকে আমি আগে কখনো দেখিনি। আমি সানির খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম, এমন কি হয়ে গেছে এই কয়দিনের মাঝখানে?
সানির খালাতো ভাই বললেন, হুজুর, এই 7 দিনে অনেক কিছু ঘটেছে। সানিকে আসলে কোন শয়তান আর কোন ধর্মের শয়তানে ধরেছে কিছুতেই বুঝতে পারছি না, দয়া করে সাহায্য করেন। আমি ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে সান্ত্বনা দিয়ে সম্পূর্ণ ঘটনা বলতে বলি। উনি আমাকে 7 দিনের ঘটনা বর্ণনা করলেন। 7 দিন আগে আপনি আপনার কাজ করে যাওয়ার পর ফাদার তার কাজ করতে ব্যর্থ হন। এর পরদিন রাতের ঘটনা, আমি খাওয়া দাওয়া শেষ করে খালাজানকে বলি সানির জন্য খাবার বেড়ে দিতে। সানির জন্য খাবার বেড়ে খালাজান আমাকে ডাক দেন। আমি খাবার নিয়ে সানির ঘরে প্রবেশ করতেই কিছু শব্দ শুনতে পাই, যেমনটা যে কোনো হিন্দি হরর ফিল্মে হয়ে থাকে, মানে সংস্কৃত ভাষা বা উচ্চারণ আমি কোনো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সানি তার রুমে থাকা খাতা আর কলম নিয়ে খাতায় কিছু একটা লিখলো আর আমাকে হাতের ইশারায় ডেকে সেই খাতাটা দেখালো। সংস্কৃত ভাষায় কিছু লেখা। আমি একজন মুসলিম, সংস্কৃত আমি পড়তে জানি না, সেজন্য সেদিন রাতটুকু কষ্ট করে নির্ঘুম পার করে পরদিন সকালে আশেপাশের মন্দিরের খোঁজে বেরিয়ে পড়ি। অনেক মন্দিরে গিয়েও কোনো উপকার পায়নি। পুরোহিতগণ ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। অবশেষে আমি একটা মন্দির পেলাম যার বাইরে একজন ফকির বসেছিলেন সাধুর বেশে। ওনাকে আমি লেখাটা দেখালাম। উনি আকাশের দিক থেকে মুখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বালক, এটা দুষ্টের সচেতনতার বাণী। ও তোমাদের সাবধান করছে আর তোমাদের সাথে চ্যালেঞ্জ করছে। এই লেখা কে লিখেছে, কার উপর সেই দুষ্টু আসর করেছে, প্রাণ সংকট তার। আমি তান্ত্রিককে সবকিছু খুলে বললাম। তান্ত্রিক সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বললেন, হে ভগবান, দয়া করো সেই অবুঝ বালকের ওপর। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখন করণীয় কি? উনি বললেন, উনি আমার সাথে যাবেন, কিন্তু কাজ হবার পর তাকে 3টা গোটা পাঠা আর 7টা কালো মোরগ দক্ষিণা দিতে হবে। যেহেতু আমি ওনাকে চিনি না, সেহেতু আমি ওনাকে বিলিভ করতে পারলাম না। আমি ওনাকে বললাম, সাধু বাবা, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু আগে আপনার কাজ করার প্রক্রিয়া আমি দেখব। উনি হাসলেন আর বললেন, বালক, আমার উপর ভরসা রাখতে পারছিস না? তরিকা দেখবি আমার কাছে? তবে চল ভেতরে। রোজ এই মন্দিরে অনেক মানুষ আসে যাদের তোর ভাইয়ের মতো সমস্যা আছে। তুই বলবি কাকে সুস্থ করতে হবে, আমি তাকেই সুস্থ করব, চল। এই কথা শুনে আমি সাধু বাবার সাথে ভেতরে চলে গেলাম। 4-5 জন রোগী সেখানে ছিল। আমি একটা 6 বছরের বাচ্চাকে সিলেক্ট করলাম। সাধু বাবা তাকে এনে একটা গোল চক্রের মাঝখানে বসালেন। হিন্দিতে প্রশ্ন করলেন যে তার নাম কি। ছেলেটা অন্যরকম স্বরে বলল সে বলবে না। সাধু বাবা তার কপালে তিলক এঁকে কিছুটা মন্ত্র পড়ে ছেলেটার দিকে ছুঁড়ে মারলেন। ছেলেটার মনে হলো যন্ত্রণায় লাফানো শুরু করলো। এক পর্যায়ে 2 জন এসে ছেলেটাকে ধরে ফেললেন আর সাধু তার কাজ করতে লাগলেন। আগুনের তাপ দেয়া, মারধর, রোদে দাঁড় করিয়ে রাখা, সবকিছু করার পর ছেলেটি সুস্থ হয়ে যায়। এরপর ছেলেটার বাবা দক্ষিণার জিনিস কিনতে চলে যান আর ছেলেটা মন্দিরে ভগবানের মূর্তির সামনে বসে থাকে। এরপর আমি সাধুকে আমাদের বাসায় নিয়ে আসি। বিকেল হয়ে যায় তখন। সন্ধ্যা নামতে সাধু বাবা ধূপ জ্বালিয়ে সারা ঘরে ছড়িয়ে দেন। ধূপ ছড়ানোর পর সাধু বাবা আমার কানে কানে বললেন, শোনো, এই ছেলের সাথে 1 না 2 না অনেক শয়তানের বাস। এই ছেলে বাঁচবে কিনা সন্দেহ, তবে আমি চেষ্টা করব। আমাকে ওর ঘরে নিয়ে চলো। আমি ওনাকে সানির ঘরে নিয়ে গেলাম। সানি সাধু বাবার দিকে তাকিয়ে ভারী পুরুষ কণ্ঠে বলল, তব মৃত্যু মম প্রণাম। কিরে সাধু, তুই বুঝিসনি আমি কি বলছিলাম? এই কথা শুনে আমি সাধুকে জিজ্ঞেস করি, সানি যে কথাটা বলল এর অর্থ কি? সাধু বলল, তোমার মরণ হবে আমার জীবন পুনরুত্থান। অর্থাৎ শয়তানের পুনরুত্থান হবে, যে শয়তান এতদিন যাবৎ সানির বহু পুরাতন পৈতৃক ভিটেতে বন্দী। মানে কারো জীবন যাবে। এই কথাটাই শয়তান বলছিল সাধুকে। এরপর সাধু আমাকে বলল, তুমি আমার সাথে এসো, ওর হাত পা বাঁধবো। আমার হাতে বভূত আছে, ও কিছু করতে পারবে না, এসো। আমি ভয়ে ভয়ে সাধুর সাথে গিয়ে সানির হাত পা বাঁধলাম। ও আসলেই কোনো বাধা দেয়নি। এরপর সেই সাধু সিঁদুরের বভূত আর কিসের যেন গুড়া সানির শরীরে মারতে লাগলো আর সংস্কৃত ভাষায় কি যেন পড়তে লাগলো। অনেকে বলে উনি নাকি হনুমান চল্লিশা পড়েছিলেন আর অনেকে বলেন অন্য কিছু। আমি আসলেই জানি না। ওনার মন্ত্র পড়া শেষ হলে সানি নিজের হাতের বাঁধন খুলে নেয় আর আবারও সেই বিভৎস গলায় বলে, শোন সাধু, তুই কেন, তোর মতো হাজার সাধু আমার কিছু করতে পারবে না। আর মাত্র কয়েকদিন, এরপর আমি এর আত্মা নিয়ে যাব, পুনরুত্থান করব এই দেবতাকে। এই পরিবারের সকলের আত্মা নিয়ে যাব, কথা দিলাম। এই বলে সানি অজ্ঞান হয়ে যায়। সেই যে অজ্ঞান হলো আর চোখ খোলেনি। এর মাঝে আরও 4 দিন কেটে যায়, কিন্তু সানি যেন মৃত মানুষের মতো বিছানায় পড়ে থাকে।
শ্বাস নেয় কিন্তু যেন জান নেই। এদিকে সেই সাধু বাবা রোজ সন্ধ্যায় এসে সানিকে দেখে যায় আর নানান রকমের মন্ত্র পড়ে সানিকে জাগাবার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সন্ধ্যা হলেই ঘরের চারপাশে কাক এসে জড়ো হয়, বিভিন্ন প্রাণীর আওয়াজ পাওয়া যায় আশেপাশে। মনে হয় যেন কোনো জঙ্গলের মধ্যে আটকে গেছি আমরা, আর জঙ্গলের ভেতরে আমাদের মেরে ফেলার প্রস্তুতি চলছে। এদিকে সানির শরীর সাদা হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে গিয়েছিলাম 2 দিন আগে, এর আগের 5 দিনে এত কিছু হয়ে গেছে। এর মাঝে ফাদারও তার কাজ করে যাচ্ছেন রেগুলার। ফাদার এলে মাঝে মাঝে সানি ওঠে, আবার মাঝে মাঝে ঘুমায়। আমি সানির ভাইকে ফাদারের কাজের সম্পূর্ণ বর্ণনা বলার জন্য অনুরোধ করলাম। সানির ভাই আমাকে ফাদারের কাজের বর্ণনা দিলেন। আপনি যাবার দিন রাতের বেলা ফাদার প্রাথমিক এক্সোরসিজম করেন বলে চার্চ থেকে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন বলে জানান। উনি চলে যাবার পর আমরা আমাদের জীবনের এই করুণ অবস্থা ভেবে আল্লাহর নিকট দোয়া করতে থাকি। প্রায় 30 মিনিট পর ফাদার ফিরে আসেন। উনি এসেই সানির ঘরে চলে যান এবং সানির সামনে বাতাসে ক্রস আঁকলেন আর বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। ইন দ্য নেম অফ গড। উনি বাইবেলের ভার্স পড়া শেষ করে ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, তোমার নাম বলো এই ছেলেকে যারা পজেস করেছো। সানি কোনো সাড়া না দিলে ফাদার এবার হোলি ওয়াটার বের করে সানির ওপর ছুঁড়ে মারেন আর সানি হুট করে বিছানায় বসে পড়ে আর ফাদারকে বলে, God, who is God? You shouldn't pray for God. Pray for the devil. I am devil. এই কথা শুনে ফাদার বুকে ক্রস আঁকেন আর সানি আবার বলে, কি এক্সারসাইজম করবেন ফাদার? ভালো কথা, করুন না। মানা করছে কি? কত সুন্দর একটা সময়, সন্ধ্যা হচ্ছে, বাতি জ্বলছে, আগরবাতির কি ঘ্রাণ, আহা! করুন করুন, এক্সারসাইজম করুন, আমি প্রস্তুত। কি কি প্রশ্ন করবেন একটু বলবেন? এই সময় এই সব কথা বলে সানি হো হো করে হেসে দিল। ফাদার অবাক হয়ে গেল এসব কথা শুনে। উনি রুম থেকে বাইরে এলেন। ওনাকে কেমন যেন অসুস্থ দেখাচ্ছিল। ওনার সাথে কি হয়েছে জিজ্ঞেস করতে উনি বললেন, আমার জীবনে আমি এমন কোল্ড ব্লাডেড ডেভিল আগে দেখিনি। আমার বাইবেলের ভার্সের কোনো প্রতিক্রিয়া ওর মাঝে নেই। ও এক্সারসাইজমটা এনজয় করছে, কিভাবে সম্ভব? আমি ফাদারকে বললাম, ফাদার এমন তো হতে পারে এক্সারসাইজম করলে সে হেরে যাবে, তাই ওর ওপর প্রতিক্রিয়া হচ্ছে না, এমন অভিনয় করছে যেন আমরা এক্সারসাইজ না করাই। ফাদার বললেন, সানির চোখের দিকে দেখেছেন উনি, শয়তানের চোখ, ডিটারমাইন্ড, যা নিতে এসেছে তাই নিয়ে যাবে, এমন একটা অনুভূতি। আমি ফাদারকে কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর ফাদার বললেন, চলেন ভাই ভেতরে যাই, যা করতে এসেছি করে ফেলি। আমি ফাদারের সাথে ভেতরে চলে যাই এক্সারসাইজমের জন্য। ফাদার এবার ভেতরে ঢুকতেই সানি বলল, তুই অনাথ, তুই অনাথ না? অনাথ আশ্রমে বড় হয়েছিস না? তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছেন। তুই তো অপয়া। তোর বাবা তোকে অপয়া বলে রাস্তায় ফেলে দিয়েছিল না? তুই তো জানিস না। আমি কিন্তু ঠিকই জানি, আসলে তোর বাবা নিজেও একটা শয়তান ছিল, কিন্তু মানুষ রূপে। তোর মা তো মরেছে তোর বাবার অত্যাচারে, তুই তো তারই সন্তান। এখন তোর বাবা যেভাবে তোর মাকে মারত, তুই আমাকে মারবি? তারই তো রক্ত তুই, তাই তো করবি তুই। এসব কথা শুনে ফাদার হুঁশ হারিয়ে ফেলেন আর দৌড়ে গিয়ে সানির গলা টিপে ধরে ওকে চুপ থাকতে বলেন। আমি ফাদারকে ছাড়িয়ে নিয়ে কাজের মনোনিবেশ করতে বলি। ফাদার নিজেকে সামলে ওনার এক্সারসাইজমে মনোযোগ দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সম্পূর্ণ এক্সারসাইজমের সময়ে সানি হাসছিল আর গান গাইছিল। আসলেই এক্সারসাইজমের কোনো প্রভাব তার উপরে পড়ছিল না। ফাদার হার মেনে রুম থেকে বেরিয়ে আসেন, অসুস্থ অবস্থায় চার্চে ফিরে যান। উনি ঘর থেকে বের হতেই সানির রুমে অট্টহাসি ভেসে আসে। গডের সার্ভেন্ট হেরে গেছে, পালাচ্ছে গডের সার্ভেন্ট। এর পরদিন থেকে প্রতিদিন সকালে ফাদার এসে সানির মাথায় হলি ওয়াটার লাগিয়ে দিয়ে যান, সানির রুমে ক্রস এঁকে দিয়ে যান। ওনার ভাষ্যমতে শয়তানকে উনি কিছু সময়ের জন্য বেঁধে রেখেছেন এসব করার মাধ্যমে। উনি আপনার আশার অপেক্ষায় আছেন হুজুর। এদিকে তান্ত্রিক বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজের কাজ করেন। ফাদার এলে মাঝে মাঝে সানি জেগে ওঠে, 2-1 মিনিট ফ্যাল করে তাকিয়ে দেখে রুমে কি হচ্ছে, তারপর আবার ঘুমিয়ে যায়। হুজুর কি করব আমরা, আপনিই বলুন। হুজুরের সাথে কথা বলতে বলতে ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম আমরা। দরজা খুলে দেখি ফাদার এসেছে। ফাদার হুজুর একে অপরকে সালাম দিয়ে একত্রে ড্রয়িং রুমে বসলেন। ফাদারকে দেখে মনে হচ্ছিল হুজুরকে দেখে উনি কিছুটা স্বস্তি বোধ করছিলেন। এদিকে তান্ত্রিক ওনাদের সাথে পরিচিত হলেন। এরপর ফাদার হুজুরকে ওনার কাজের কথা আর উনি কি বুঝলেন সেগুলো বললেন। তান্ত্রিক নিজের কাজের কথা বললেন। এরপর হুজুর বললেন, ভাইজানেরা কি মনে হয় আপনাদের? ও একবার সংস্কৃততে বলে, একবার খ্রিস্টিয়ান গডকে কটাক্ষ করে, আরেকবার মুসলমান হয়েও আল্লাহ বিরোধী। এমন কেস তো আগে দেখিনি। কি করা উচিত আপনাদের মতে? তান্ত্রিক বললেন, এ শয়তান সকল ধর্ম জানে, শ্লোক জানে, ভার্স জানে, আয়াত জানে। ঘুম থেকে না জাগালে হয়তো ভালো কিছু করা সম্ভব না। ফাদার বললেন, এই শয়তান গডকে ভয় করে না,
গডকে চ্যালেঞ্জ করে। গড ভয় না করলে এক্সোসিজম বৃথা। আসলে মূল সমস্যা সানি নাস্তিক। ও কোনো গড মানে না, মুসলিম হয়ে আল্লাহকে মানে না। এসব কাজে গডের ওপর আস্থা না রাখলে কোনো লাভ হয় না। গড যতক্ষণ আপনি নিজে থেকে না চাইবেন ততক্ষণ কেনই বা সাহায্য করবেন? যেহেতু সানি আল্লাহকে মানে না, তাই সাহায্যও পাচ্ছে না। হুজুর বললেন, তবুও আমাদের চেষ্টা করা উচিত। একটা মানব জীবন শয়তানের হাতে এভাবে ঝরে যেতে পারে না। এরপর রুমে পিন ড্রপ সাইলেন্স 10 মিনিটের মতো। হঠাৎ ফাদার এমন একটা প্রস্তাব রাখলেন যা ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। কোলাবোরেশন করতে চাইলেন উনি, এবং উনি চাইলেন সম্মিলিতভাবে, প্রথমত হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের ব্যক্তি মিলে এরকম একটা প্রস্তুতি নেবেন। ফাদার এই প্রস্তাব শুনে সবার আগে আমি রাজি হয়ে যাই, আর হুজুর ও তান্ত্রিক বাবাকে সম্মতি দিতে বলি। একটি জীবন বাঁচাতে 3টি ব্যক্তি 3টি ধর্মের একসাথে হয়েছেন। এরপর ফলাফলের কথা চিন্তা না করে 3 ধর্মের আলাদা আলাদা ব্যক্তিরা সেদিন এক হয়েছিলেন এক মানব জীবন বাঁচাতে, যার শেষ পাতায় যাচ্ছি আমরা এখন। সানির জীবনের সর্বশেষ পাতা, দ্য কোলাবোরেশন। হুজুর, তান্ত্রিক ও ফাদারের সম্মিলিত কাজ, একসাথে কাজ করার ডিসিশন নেবার পর হুজুর বলেন, আমরা সবাই একসাথে আয়াত, ভার্স, শ্লোক পড়লে আমরাই গুলিয়ে ফেলবো। আমরা আমাদের কানে তুলো গুজে নিয়ে আমাদের কাজ করব, তবে লক্ষ্য রাখবো সানির দিকে যেন সেদিকে কিছু করতে না পারে, এবং সানির ভেতর থাকা শয়তান যেন নানা কথা বলে আমাদের পথভ্রষ্ট না করতে পারে। হুজুরের কথায় উপস্থিত 2 জন রাজি হয়ে যান। হঠাৎ সানির রুমের ভেতর থেকে সানির কর্কশ আওয়াজ ভেসে আসে, তাহলে 3 জন হয়ে গেলি? আয় তাহলে, আমি প্রস্তুত। হুজুর, ফাদার ও তান্ত্রিক একে অপরের দিকে তাকালেন আর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এর পরের ঘটনা সানির খালাতো ভাই নয়, আমি বলছি। আমি সেই হুজুর যে সানির সর্বশেষ রুকাইয়া করেছিলাম একজন ফাদার ও তান্ত্রিকের সাথে। আমরা 3 জন রুমে যাবার পর সানি আমাদের জন্য প্রস্তুত হয়ে বসেছিল। হাততালি দিয়ে বলল, নাটক শুরু। এই কথা বলতেই ফাদার শুরুতে ওনার বাইবেলের ভার্স পড়লেন। এরপর আমি আমার মতো আয়াতুল কুরসি পড়লাম ও তান্ত্রিক ওনার মতো শ্লোক পড়লেন। কিছুটা বিচলিত দেখাচ্ছিল, দুর্বল লাগছিল। আমরা সবাই নিজেদের কানে তুলো গুজে দিলাম। ফাদার ওনার বাইবেল দেখে ভার্স পড়তে লাগলেন, আমি চোখ বন্ধ করে আয়াত পড়তে লাগলাম, আর তান্ত্রিক চোখ বন্ধ করে শ্লোক পড়তে লাগলেন। সানির ভাইয়ের মতে সেই বাসাটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। আশেপাশে কাকের চেঁচামেচিতে যেন কানে রক্ত উঠে যাচ্ছিল। এলোপাথারি বাতাস আর বাতাসের গর্জন, সমুদ্রের মতো বাতাস যেন উত্তাল। আমি হঠাৎ আমার পায়ে ফাদারের হাতের স্পর্শ পেলাম। উনি মেঝেতে পড়ে যাচ্ছেন। ওনার দিকে সানি একটি পেপার ওয়েট ছুঁড়ে মেরেছিল, যার ফলে ওনার মাথায় উনি আঘাত পান এবং পড়ে যান। উনি তবুও ভার্স পড়া থামাননি। আমি আমার মতো করে পড়ে যেতে থাকি। হঠাৎ তান্ত্রিক আমার কান থেকে তুলো বের করে নিয়ে আমার হাত ধরে আমাকে বলেন, হুজুর, রুমটা একটা কালো ছায়ায় ঢেকে গেছে, দেখুন রুমের ভেতর কালো কুয়াশা। আসলে রুমের ভেতরে কালো কুয়াশা ছিল। আমরা আরও জোর দিয়ে পড়া চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে রুম থেকে কালো কুয়াশা গায়েব হয়ে যায়, আর হিম শীতল রুমটা আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। সানি বিছানায় দাঁড়িয়ে আবার হাঁ করে বিছানায় পড়ে অজ্ঞান হয়ে যায়। আমাদের কাজ করার সময় সানি অনেক কথা বলছিল, কানে তুলো থাকার ফলে আমরা সেগুলো শুনতে পাইনি। সে যাই হোক, এরপর আমি সানিকে পরীক্ষা করি। সানি 5-10 মিনিট পর জ্ঞান ফিরে আসে, আর সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমরা সফলতার জন্য 3 জন মিলে সানিকে সুস্থ করে তুলি আল্লাহর অশেষ রহমতে। সানির ভাই ও মা সকলেই মহাখুশি। সানি নিজেও এই নরক থেকে বের হতে পেরে বেশ আনন্দিত হয়েছিল। অবশেষে আমি, ফাদার ও তান্ত্রিক নিজেদের কাজ শেষ করে বিদায় নিয়ে নিজেদের ঠিকানায় ফিরে আসি। পরদিন সকালে আমি আবার ঘরের সামনে মেসওয়াক করার জন্য বের হই। আমি দেখতে পাই আমার বাসার সামনে 3টা কাক মরে আছে। আমি ভাবতে লাগলাম, কালকেই তো ছেলেটাকে সুস্থ করলো আল্লাহ, তাহলে আবার কোনো ক্ষতি হলো না তো। এসব ভাবতে ভাবতে আমি মেসওয়াক করতে গেলাম। এমন সময় সানির ভাই হন্তদন্ত হয়ে আমার কাছে এসে কাঁদতে লাগলো। কি হয়েছে জিজ্ঞেস করতেও কিছু বলল না। আমি ওনাকে নিয়ে চার্চ থেকে ফাদারকে ডেকে সানিদের বাসায় যাই। তান্ত্রিকের মন্দির দূরে হবার ফলে ওনাকে নিয়ে আসতে পারিনি। সানিদের বাসায় গিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখি সানির মা কাঁদছেন হাউমাউ করে। আমরা ভয়ে ভয়ে সানির রুমে গিয়ে দেখি এক শয়তানি হাসি দিয়ে চোখ খোলা রেখে সানি পরকালে পাড়ি জমিয়েছে। সানির ভাই আমাদের হাতে একটা খাতা দিয়ে বললেন, হুজুর, সকালে ঘুম থেকে ওঠার জন্য ওকে ডাকাডাকি করতে আসি। রুমের দরজা খোলা ছিল। ও তখনও এভাবেই মরে পড়েছিল, আর বুকের ওপর এই খাতাটি ছিল, পড়ে দেখেন। আমি আর ফাদার 2 জন মিলে খাতাটি পড়ি। খাতার কিছুটা অংশ বাংলায়, কিছু অংশ ইংরেজি, কিছু অংশ আরবি, আর কিছু অংশ সংস্কৃতিতে লেখা।
লেখাগুলো সারমর্ম ছিল এমন যে কাল আমাদের কাজের সময় সেই শয়তান নাকি সানিকে বাঁচানোর উপায় আমাদের বলেছিল, কিন্তু আমাদের কানে তুলো থাকার ফলে আমরা শুনতে পারিনি। এই কথাটা লেখার পর ইংরেজিতে লেখা ছিল ট্রিকড ইউ। এও বলা ছিল যে একজন মুসলিম ধর্ম ভয় পায় এমন শয়তান শুধু হুজুরদের বোকা বানাতে পারে, হিন্দু ধর্মে ভয় পায় এমন শয়তান তান্ত্রিককে বোকা বানাতে পারে, আর খ্রিস্টান ধর্মে ভয় আছে এমন শয়তান ফাদারকে বোকা বানাতে পারে, কিন্তু সে আমাদের 3 জনকে বোকা বানিয়েছে। এরপর লেখা, তাহলে ভাবুন আমি কি নাকি আমরা? আপনাদের কাজ করতে করতে আপনারা ক্লান্ত, আমরাও আপনাদের বাধা দিতে দিতে ক্লান্ত, এই ছেলেটাও ক্লান্ত, তাই ওর রুহটা নিয়ে যাচ্ছি। এবার বিশ্রাম নিন আপনারা, কারণ শীঘ্রই আবার দেখা হবে। বুঝতে পারি এটা একটা শয়তানের পজিশন না, এটা অনেকগুলো শয়তানের একসাথে সম্মিলিত শক্তি দিয়ে বশ করার ব্যাপার। কিন্তু আবার দেখা হবে কার জন্য, কিসের জন্য জানতে চান? ধারণা করুন তো। জানি পারবেন না, আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ছিল সানি, দ্বিতীয় অধ্যায় আব্রাম। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য এই ছিল আজকের ঘটনা। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। কষ্ট করে পড়ে শোনানোর জন্য রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা ঘটনার প্রথম চ্যাপ্টার শুনলেন, যার মূল চরিত্র ছিল সানি, কিন্তু ঘটনার দ্বিতীয় চ্যাপ্টার আব্রাম। প্রথম চ্যাপ্টার যেখানে শেষ, সেখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু। শুনতে চাইলে আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে দিন। আপনাদের